হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ ভূপরিচয় ও পরিবেশ দ্বীপ প্রকাশনের দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত অবস্থান প্রশাসন বিভাগের অনুশীলনী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। এর উত্তর লিখবে ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। 1 নম্বর লিখবে অবস্থান। পূর্ব উপকূলের সমভূমি উপদ্বীপীয় ভারতের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল বরাবর অবস্থান করছে। পশ্চিম উপকূলীয় সমভূমি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা এই উপকূলীয় সমভূমির অন্তর্গত। বিস্তার: পূর্ব উপকূল উড়িষ্যার সুবর্ণরেখা নদী থেকে শুরু করে দক্ষিণে তামিলনাড়ু কন্যাকুমারিকা পর্যন্ত 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পশ্চিম উপকূলীয় সমভূমি গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। 3 নম্বরে লিখবে প্রশস্ত। পূর্ব উপকূল পূর্ব পশ্চিমে প্রায় 80 থেকে 100 কিলোমিটার চওড়া। পশ্চিম উপকূলীয় সমভূমি প্রায় 50 থেকে 65 কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট হয়। 4 নম্বরে লিখবে প্রকৃতি। পূর্ব উপকূল এক প্রকার সঞ্চয়জনিত উত্থিত উপকূল। এদিকে লিখবে পশ্চিম উপকূল এক প্রকার চ্যুতিগঠিত নিমজ্জিত উপকূল। 5 নম্বরে লিখবে ঢাল। পূর্ব উপকূলের সমভূমি মৃদু ঢালে সমুদ্রের দিকে নেমে গিয়েছে। এদিকে লিখবে পশ্চিম উপকূলের ঢাল অনেকটাই বেশি, এটি খারাপভাবে আরব সাগরের দিকে নেমে গেছে। 6 নম্বরে লিখবে নদ নদী। পূর্ব উপকূলের নদীগুলি অধিক দৈর্ঘ্য বিশিষ্ট হওয়ায় মোহনা অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে বদ্বীপ গঠিত হয়। পশ্চিম উপকূলের নদীগুলি স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট ও খরস্রোতা প্রকৃতির, তাই এই নদীগুলিতে বদ্বীপ দেখা যায় না। 7 নম্বরে লিখবে মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিম উপকূল কেবলমাত্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। 8 নম্বর লিখবে উচ্চতা। পূর্ব উপকূল সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটারের কম উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এদিকে লিখবে পশ্চিম উপকূল ভূপৃষ্ঠ থেকে প্রায় 150 থেকে 300 কিলোমিটার উঁচু হয়। নেক্সট প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এর উত্তরে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বলে পয়েন্ট দেবে। ভাগ করবে বিষয়: উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। সংজ্ঞা: যে নদীগুলি মূলত হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং বরফ গলা জলে পুষ্ট, সেই নদীকে উত্তর ভারতের নদী বলে। এদিকে লিখবে যে নদীগুলি মূলত দাক্ষিণাত্যে মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং বৃষ্টির জলে পুষ্ট, সেই নদীকে দক্ষিণ ভারতের নদী বলে। উৎস: এই নদীগুলির উৎস মূলত হিমালয় পর্বতমালা। এদিকে লিখবে এই নদীগুলির উৎস দাক্ষিণাত্যে মালভূমি অঞ্চল। বয়স: উত্তর ভারতের নদীতে লিখবে এরা বয়সে অপেক্ষিত নবীন। দক্ষিণ ভারতের নদীতে লিখবে এরা বয়সে প্রাচীন। অববাহিকার আয়তন: এদের অববাহিকার আয়তন বেশি, এদের অববাহিকার আয়তন কম। নাব্যতা: নদীগুলিতে সারা বছর জল থাকে এবং সমভূমি অঞ্চলে নদীর গতি কম, এই জন্য নৌ পরিবহনে উপযোগী। এদিকে লিখবে নদীগুলিতে সারা বছর জল থাকে না এবং মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য খরস্রোতা, তাই নদীগুলি নৌ পরিবহনে উপযোগী নয়। নদীর দৈর্ঘ্য: নদীগুলির দৈর্ঘ্য খুব বড়। এদিকে লিখবে নদীগুলির দৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট। উপনদী শাখা নদীর সংখ্যা: উপনদী শাখা নদীর সংখ্যা অনেক বেশি। এদিকে লিখবে উপনদী ও শাখা নদীর সংখ্যা কম। বদ্বীপ: প্রতিটি নদীর মোহনায় বদ্বীপের সৃষ্টি হয়েছে। এদিকে লিখবে বদ্বীপ সৃষ্টি হয়নি বলেই চলে। গতিবেগ: গতিবেগ উচ্চ গতিতে তীব্র কিন্তু মধ্য নিম্ন গতিতে কম। এদিকে লিখবে এরা খরস্রোতা হওয়ায় সমগ্র গতিপথ জুড়ে গতিবেগ বেশি। গতিবেগের স্পষ্টতা: উচ্চ, মধ্য, নিম্ন গতি, এই 3 প্রকার গতি এদের সুস্পষ্টভাবে লক্ষণীয়। এদিকে লিখবে গতিপথের পর্যায়গুলি অস্পষ্ট প্রকৃতির। বিদ্যুৎ উৎপাদন: এই নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুপযুক্ত। এদিকে লিখবে এই নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে উপযুক্ত। বন্যা প্রকোপ: নদীবক্ষ পলির দ্বারা ভরাট হয়ে থাকায় বর্ষাকালে দুকুল ছাপিয়ে বন্যা দেখা দেয়। এদিকে লিখবে নদীবক্ষ পলিমুক্ত হওয়ায় বন্যা প্রকোপ অপেক্ষাকৃত অনেক কম। অশ্বক্ষুরাকৃতি হ্রদ: অশ্বক্ষুরাকৃতি হ্রদের উপস্থিতি দেখা যায়। এদিকে লিখবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের উপস্থিতি দেখা যায় না বললেই চলে। জলের পরিমাণ: এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট হয়, নদীতে জলের পরিমাণ অনেক বেশি। এদিকে লিখবে এই নদীগুলিতে বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় নদীগুলিতে জলের পরিমাণ অনেক কম। ভূমিভাগের প্রকৃতি: নদীগুলি কোমল শিলা গঠিত ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে লিখবে নদীগুলি কঠিন শিলাগঠিত ভূমিভাগের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঢালের প্রকৃতি: এই নদীগুলি নদীখাতের ঢাল সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে লিখবে এই নদীগুলির নদীখাতের ঢাল সামঞ্জস্যপূর্ণ হয়। পলির পরিমাণ: এই নদীগুলিতে পলির পরিমাণ অনেক বেশি। এদিকে লিখবে এই নদীগুলিতে পলির পরিমাণ অপেক্ষাকৃত কম। নিত্যবহতা:
বরফ গলা জলে পুষ্ট হওয়ায় এই নদীগুলিতে সারা বছর জল থাকে, অর্থাৎ এগুলি নিত্যবহ। এদিকে লিখবে বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অর্থাৎ এগুলি অনিত্যবহ। নদীর প্রবাহপথে নির্মিত খাত। নদীগুলি অনেকটা পথ পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পার্বত্য অঞ্চলের নদীর খাত খুব গভীর, সংকীর্ণ, ভি এবং আয় আকৃতির। এদিকে লিখবে পার্বত্য উপত্যকার দৈর্ঘ্য কম এবং পার্বত্য অঞ্চলের নদীর খাত বিশেষ গভীর নয়। মৃত্তিকা স্তরের গভীরতা। নদীগুলি অববাহিকা অঞ্চলে মৃত্তিকা স্তরের গভীরতা বেশি। এদিকে লিখবে নদীগুলির অববাহিকা অঞ্চলে মৃত্তিকা স্তরের গভীরতা কম। মিয়েন্ডার। এই অঞ্চলে নদীগুলিতে যথেষ্ট পরিমাণে মিয়েন্ডার দেখা যায়। এদিকে লিখবে এই অঞ্চলে নদীগুলিতে মিয়েন্ডার দেখা যায় না বললেই চলে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।